নিস্তব্ধ রাত, চারদিকে শুনশান শব্দ, খোলা আকাশের নিচে ছাদে বসে আছি। আদিলও আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। আদিলও নিশ্চুপ হয়ে শুয়ে আছে দেখে আমিও কোনো কথা বলছি না। আনমনা হয়ে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছি আর ভাবছি আমার সাথে কেন এরকম হচ্ছে। আদিলও, আনিশা রুমে চলো, ঘুমাবে না? আমি, আদিলও, মন খারাপ? আমি, না, ভাবছি। আদিলও, কি? আমি, কেন আমার সাথে এরকম হচ্ছে, বিশ্বাস করুন ভেবে কিছুই খুঁজে পাচ্ছি না। আদিলও, সত্যি তুমি বুঝতে পারছো না? আমি, বুঝতে পারলে তো এতটা কষ্ট পেতে হতো না আমাকে। আদিলও, জানো আনিশা, এই দুদিন তোমার সাথে থেকে আমি বুঝতে পেরেছি তুমি কোনো অন্যায় করতে পারো না, কিন্তু তবুও এইটা মানতে পারছি না, কারণ আমি নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। আমি, আপনাদের মতে আমি অন্যায় করেছি, তাহলে আমার কোলে শুয়ে আছেন কেন? আমি তো আপনারও কোনো ক্ষতি করতে পারি। আদিলও, নিশ্চুপ। আমি, আপনি সকালে কক্সবাজার ফিরে যান, আমি আর যাব না আপনাদের বাসায়। আদিলও, মানে? আদিলও উঠে বসে পড়ল, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি, যাব না, এত কষ্ট, এত অবহেলা আমি আর নিতে পারছি না। আদিলও, তোমাকে রেখে গেলে আম্মু আমাকে আস্ত রাখবে না। আমি, গেলেই তো আবার আমার উপর অত্যাচার শুরু হবে। আদিলও, নিশ্চুপ। আমি, রুমে চলুন। আদিলও, রুমে এসে চুপচাপ সোফায় শুয়ে পড়লাম। আদিলও বিছানায় বসে আমার দিকে তাকিয়ে আছে। পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করলাম। আমি আর ওই বাসায় ফিরে যাব না। আদিলও তো আমার নয়, মানহার, তাহলে কেন মিছিমিছি ওর প্রতি মায়া বাড়াবো? সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না। আমি পারব না আদিলর মুখে মানহা নাম শুনতে। আদিলর ফোনের রিংটোনে আমার ভাবনায় ছাদ পড়ল, এত রাতে কে ফোন দিল? আদিলও ফোন নিয়ে বারান্দায় চলে গেল। কি কথা বলেছে বা কে ফোন দিয়েছে কিছুই শোনার বা বুঝার চেষ্টা করিনি। মানহা হয়তো ফোন দিয়েছে তাই। আদিলও কথা বলা শেষ করে রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ল। আমিও চুপচাপ ঘুমানোর চেষ্টা করলাম। সকালবেলা ফিরোজ চাচ্চুর চেঁচামেচিতে ঘুম ভাঙল। উনি আমাদের বেশ পুরনো কাজের লোক। কিন্তু চাচ্চু এভাবে চেঁচাচ্ছে কেন? দৌড়ে নিচে আসলাম। চেঁচামেচি তো আব্বুর রুম থেকে আসছে। আব্বুর রুমে এসে আমার হাত পা ঠান্ডাক্তার হয়ে গেল। আব্বু ফ্লোরে উপর হয়ে পড়ে আছেন, পাশে ফুফু আর ফিরোজ চাচ্চু। আমি, ফুফু, কি হয়েছে? ফুফু, ফিরোজ চা দিতে এসে দেখে ভাইয়া অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। ভাইয়ার তো জ্ঞানই ফিরছে না। আমি, আব্বু, আব্বু তো সাড়া দিচ্ছেন না, কি করি এখন? আদিলও, আনিশা, কি হয়েছে? আমি, দেখুন না, আব্বু অজ্ঞান হয়ে পড়ে আছেন। আদিলও, কেঁদো না, চোখে মুখে পানির ছিটা দাও। ফিরোজ চাচ্চু পানির ছিটা দিল, কিন্তু তাতেও আব্বুর জ্ঞান ফিরছে না। আমি, চাচ্চু, গাড়ি বের করো, আব্বুকে হসপিটালে নিয়ে যেতে হবে। ফিরোজ চাচ্চু, আচ্ছা। ফুফু, কিন্তু ড্রাইভার তো ছুটিতে গেছে। আমি আছি তো। আব্বুকে গাড়িতে তুলে আমি ড্রাইভ করছি। আব্বুর পাশে ফুফু আর আদিলও। কিছুতেই বুঝতে পারছি না আব্বুর হঠাৎ এমন অবস্থা হলো কেন। রাতে তো আব্বু বেশ ভালোই ছিলেন। আইসিইউ এর সামনে পায়চারি করছি। ডক্টর বের হয়ে কি বলবে, টেনশনে বুকের ভিতর ধুকধুক করছে। আম্মুকে তো জন্মের সময় হারিয়েছি, এখন যদি আব্বুর কিছু হয়ে যায় আমার কি হবে? আদিলও, আনিশা, শান্ত হয়ে বসো, সব ঠিক হয়ে যাবে। ফুফু, এখানে বসো তো, কিচ্ছু হবে না, এত টেনশন করিস না। আমি, আব্বুর কিছু হলে আমি শেষ। ফুফু,
কিছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখো। আদিলও, এই তো ডক্টর আসছে। আদিলর কথা শুনে দৌড়ে ডক্টরের কাছে গেলাম। আমি, ডক্টর আব্বুর কি অবস্থা, কি হয়েছে আব্বুর? ডক্টর, হার্ট অ্যাটাক। আমি, কি? কিন্তু ডক্টর, উনি কিছু একটা নিয়ে খুব বেশি টেনশন করছিলেন যার ফলে এমন একটা অ্যাটাক হয়েছে। আদিল, এখন কি অবস্থা? ডক্টর, আপাতত ভালো, কিন্তু ভবিষ্যতে এমন অ্যাটাক আবার হলে উনাকে বাঁচানো রিস্ক হয়ে যাবে। সবসময় উনাকে টেনশন মুক্ত রাখার চেষ্টা করবেন। ডক্টর চলে গেল, আমি পাশের চেয়ারটায় বসে পড়লাম। আব্বুর কিসের এত টেনশন? আব্বু তো সবসময় হাসি খুশি থাকেন। ব্যবসা বাণিজ্য কিছুই আব্বুকে সামলাতে হয় না, সবকিছু তো ছোট চাচ্চুর ছেলে শিহাব ভাইয়া দেখাশোনা করে, তাহলে আব্বুর কিসের এত টেনশন? ফুফু, আনিশা শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। ডক্টর তো বলল ভাইয়া এখন সুস্থ আছে। আমি, ফুফু, আব্বুর কিসের এত টেনশন? ফুফু, আমিও বুঝতে পারছি না। ভাইয়া, আনিশা কি হয়েছে রে চাচ্চুর? শিহাব ভাইয়া দৌড়ে এসে হাঁপাতে শুরু করল। ভাইয়া, ফিরোজ চাচা ফোন করে বলল চাচ্চুকে নিয়ে হসপিটালে এসেছিস, কি হয়েছে চাচ্চুর? আমি, হার্ট অ্যাটাক। ভাইয়া, কি? কিন্তু কিভাবে সম্ভব? যে মানুষ সারাদিন হাসি খুশি থাকে, সবাইকে আনন্দে রাখে, সে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি, ডক্টর বলেছে টেনশন থেকে। ভাইয়া, চাচ্চুর কিসের টেনশন? চাচ্চুকে ভালো রাখতে চাই বলে নিজেদের ব্যবসার পাশাপাশি তোদের ব্যবসাও নিজে সামলাচ্ছি। আমি, বুঝতে পারছি না। নার্স, আনিশা কে? পেশেন্ট আপনাকে ভিতরে ডাক্তার ছে। আমি, হুম, যাচ্ছি। আব্বুর পাশে বসে নিশ্চুপে কেঁদে যাচ্ছি। আব্বু আমার মাথায় গালে হাত বুলিয়ে দিচ্ছেন। আব্বু, কাঁদছিস কেন পাগলি মেয়ে? আমি তো সুস্থ হয়ে গেছি। আমি, আব্বু তোমার কিসের এত টেনশন? কই, আমাকে তো কখনো কোনো সমস্যার কথা বলনি, সবসময় তো তুমি হাসি খুশি থাকো। আব্বু, আনিশা তুই সত্যি ভালো আছিস তো মা? আব্বু আমার গালে হাত বুলিয়ে দিতে দিতে কথাটা বলেই কেঁদে দিল। কেমন যেন কটকা লাগছে। তবে কি আব্বু ওই বাসার কথা জানতে পেরেছেন? আমার উপর অত্যাচার করা হয় এইটা জানতে পেরে কি আব্বুর এই অবস্থা হয়েছে? আব্বু, কিরে কি ভাবছিস? আমি, কিছু না আব্বু, আমি তো ভালোই আছি। আমার শাশুড়ি মা খুব ভালো, আমাকে মেয়ের মতো আদর করে, আর আদিলও, ও তো আমাকে অনেক ভালোবাসে। তুমি শুধু শুধু টেনশন করছো। আব্বু, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুই। ভাইয়া, আর আমি বুঝি কিছুই না? আমি এতদিন সবকিছু দেখাশোনা করে আসছি। আব্বু, শিহাব তুই? ভাইয়া, অবাক হওয়ার কি আছে, তুমি হসপিটালে আছো আর আমি আসব না? আম্মু সিঙ্গাপুর আছেন, তাতে কি, আমি তো দেশে আছি। তা আব্বু, তোর আম্মুর সাথে আমার প্রয়োজন আছে, বল দেশে আসতে। শিহাব, আরে চাচ্চু, এখন এসব নিয়ে ভাবার কি প্রয়োজন? তুমি হসপিটালে আছো শুনলে আম্মু টেনশন করবে, তাছাড়া এখন হিসাব নিকাশ নিয়ে ঘাটাঘাটি করার কি দরকার? এমনি একটা অ্যাটাক হয়েছে, আর একটা হলে তো তুমি সোজা উপরে। আমি, ভাইয়া কি বলছো এসব, পাগল হয়ে গেছো নাকি? ভাইয়া, আমি কি বললাম? ডক্টরই তো বলল চাচ্চুকে টেনশন মুক্ত রাখতে। আমি, তাই বলে। ভাইয়া, আসছি আমি, অফিসে যেতে হবে, চাচ্চুর খেয়াল রাখিস। ফুফু, শিহাব কিসব বলে গেল? আমি, বাদ দাও তো, পাগল হয়ে গেছে ও। তুমি এখানে বসো, আর আব্বু তুমি একটু ঘুমানোর চেষ্টা করতো। আব্বু, ঠিক আছে। আদিলও, আব্বুকে মিথ্যে বললে কেন? কেবিন থেকে বেরুতেই আদিলও আমার দিকে তাকিয়ে প্রশ্নটা করল।
আমি কি মিথ্যে বললাম? আদিল, আম্মু তোমাকে মেয়ের মতো আদর করে, আমি তোমাকে অনেক ভালোবাসি, এইটা মিথ্যে নয়? আম্মু তো তোমার উপর অত্যাচার করে আর আমি তো মানহাকে ভালোবাসি। দেখো আনিশা, তোমার সাথে ভালোভাবে কথা বলি বলে তুমি যদি এইটাকে ভালোবাসা ভেবে নাও তাহলে তুমি ভুল করছো। আমি শুধু মানহাকে ভালোবাসি আর তোমার সাথে ভালো ব্যবহার করি মানবিকতার জন্য। ওর শেষ কথাটা শুনে মৃদু হাসলাম। মানবিকতা, হাহাহা। আদিল, আনিশা একটা কথা বলবো? আমি, বলুন। আদিল, শিহাব মানে তোমার চাচাতো ভাই, ও কি তোমাদের সবকিছু দেখাশোনা করে? আমি, হ্যাঁ। আদিল, আমি দরজায় দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। আমার কি মনে হয় জানো, শিহাব হিসাবে কোনো গণ্ডগোল করেছে জানিয়ে টেনশন করে আব্বুর এই অবস্থা। আমি, কি বলছেন? আদিল, শিহাবের কথাবার্তায় আমার এটাই মনে হয়েছে। ভাইয়া কি এমন করেছে যার ফলে আব্বুর এত মারাত্মক একটা অ্যাটাক হলো? আদিল, আমি যা বলেছি একটু ভেবে দেখো। আমি, চুপচাপ আব্বুর পাশে বসে আছি আর আদিলরও বলা কথাগুলো ভাবছি। সত্যি কি ভাইয়া খারাপ কিছু করেছে? আমার ফোন বেজে উঠল। চাচি ফোন দিয়েছেন দেখে ফোনটা হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলাম। আমি, হ্যালো চাচি, আনিশা কেমন আছিস মা? আমি, এই তো, তুমি কেমন আছো? চাচি, ভাইয়ার এমন অবস্থা শুনে কি ভালো থাকতে পারি? আমি, কিন্তু তুমি জানলে কিভাবে? চাচি, বাসায় ফোন করেছিলাম, ফিরোজ বলল। আমি, ও শুনেছ, যখন আব্বুকে দেখতে আসো তোমার সাথে কিছু প্রয়োজনও আছে। চাচি, কি প্রয়োজন আনিশা? কিছু কি হয়েছে? আমি, সেটা তো আমি খুঁজে বের করবই। একটা কথা শুনে রাখো, আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে তোমার ছেলেকে আমি জেলে পাঠাব। চাচি, কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবে, একবার খুঁজে বের করি ভাইয়া কি গণ্ডগোল করেছে। চাচি, ঠিক আছে, আমি আসব। আমি, রাখি। ফোন রেখে পিছন ফিরতেই দেখি ফুফু আমার দিকে তাকিয়ে আছেন। ফুফু, কি হয়েছে রে আনিশা? আমি, কিছু না তো ফুফু। ফুফু, কিছু তো হয়েছে, না হলে হঠাৎ করে ভাইয়ার এমন অবস্থা হতো না। ফুফুর কথার কোনো জবাব না দিয়ে আব্বুর কাছে চলে আসলাম। আব্বুর একটা হাত ধরে চেয়ারে বসে আছি, আব্বু চুপচাপ শুয়ে আছেন। রাত নেমে এসেছে, আদিলও খাবার আনতে বাইরে গেছে। ফুফুকে বিকেলেই বাসায় পাঠিয়ে দিয়েছিলাম, এখনই আব্বুকে জিজ্ঞেস করার সুযোগ। আমি, আব্বু। আব্বু, কিছু বলবি? আমি, আব্বু আমাকে বলো কি হয়েছে, কি নিয়ে তুমি টেনশন করছো? আব্বু, কিছু হয়নি তো। আমি, আব্বু প্লিজ বলো আমাকে। আব্বু, বললাম তো কিছু হয়নি, আমি আবার কি নিয়ে টেনশন করব বলতো? আমি, তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ। আচ্ছা আব্বু, এমন নয় তো, তুমি আমাদের যা নিয়ে কাঁদতে নিষেধ করেছ সেটা নিয়ে তুমি নিজেই। আব্বু, না না, আমি এইটা নিয়ে ভাবিই না। কাঁদব কেন? আমি কাঁদলে যে। আমার ফোন বেজে উঠল। মা ফোন করেছেন দেখে আব্বুর থেকে দূরে সরে এসে রিসিভ করলাম। আমি, হ্যালো মা, কেমন আছেন? মা, কেমন দিল ম? আমি, কি? মা, ও মা, তুমি এখনো কিছু আন্দাজ করতে পারোনি? বড্ড বোকা মেয়ে তো তুমি। আমি, মা আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না, দয়া করে একটু বুঝিয়ে বলুন। মা, কি যেন বলছিলে? আদিলও যেন একা কক্সবাজার ফিরে আসে, তুমি আর আসবে না। আমি, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? মা, আমার ছেলে আমাকে বলবে না সেটা ভাবলে কিভাবে? এই আদিলটা যে কি, এই কথাটা মাকে বলতে হলো। মা, তোমার উপর তো আরও অনেক প্রতিশোধ নেওয়া বাকি, সবে তো মাত্র শুরু বৌমা। তুমি ফিরে না আসলে কি হবে?
আমি যাব না। আপনারা সত্যি খুব খারাপ মানুষ। মা, আমরা খারাপ হলে তুমি কি? মানুষের মন ভাঙ্গা খারাপ কাজ নয়। কার মন ভেঙেছি আমি? মা, এখন তো মনে থাকবেই না। ভালো চাইলে চলে এসো, না হলে তোমার বাবার আবারও হার্ট অ্যাটাক হবে। মানে? মা, গতকাল রাতে তোমার আব্বুকে একটা অচেনা নাম্বার থেকে ফোন করে বলেছিলাম তুমি সুখে নেই, তোমার উপর অনেক অত্যাচার করা হয়, তারপরই তো উনার এই অবস্থা হলো। মায়ের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মানুষ এতটাও খারাপ হয়েছি? মা, এখন তুমি ফিরে আসবে কিনা সেটা একান্তই তোমার নিজের ব্যাপার। আসলে ভালো আর না আসলে আবারও অচেনা নাম্বার থেকে কল যাবে। খবরদার আব্বুকে আর এসব বলবেন না। মা, তাহলে ফিরে এসো। আসবো, আব্বু একটু সুস্থ হলেই আমি ফিরে আসব। মা, লক্ষ্মী বৌমা। মা ফোন রেখে দিল। মানুষ এতটাও খারাপ হয় আমি তো ভাবতেই পারছি না। পিছন ফিরতেই দেখি আদিলও দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে আব্বুর কাছে চলে আসলাম। আব্বু ঘুমিয়ে পড়েছেন দেখে চুপচাপ বসে পড়লাম। খুব কষ্ট হচ্ছে। কেন হচ্ছে আমার সাথে এরকম? আমাকে কষ্ট দেওয়ার জন্য মা আমার আব্বুকে পর্যন্ত ব্যবহার করছেন। ছি। আদিলও, আনিশা খেয়ে নাও, সারাদিন তো কিছুই খাওনি। নিশ্চুপ। আদিলও, কি হলো, কথা বলছো না যে? নিশ্চুপ। আদিলও, আনিশা, চলুন আমার সাথে। আদিলও, কোথায়? আদিলর হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলাম। একটা ফাঁকা জায়গায় এসে আদিলকে আমার মুখোমুখি দাঁড় করালাম। আজ ওকে বলতেই হবে কিসের প্রতিশোধ নিচ্ছে ওরা। আদিলও, এত রেগে আছো কেন, কি হয়েছে? কিসের প্রতিশোধ নিচ্ছেন? হ্যাঁ, কি এমন অন্যায় করেছি আমি যে আমার আব্বুকেও ব্যবহার করছেন? আদিলও, তোমার আব্বুকে ব্যবহার করছি মানে? এখন তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আমি ফিরে যাব না কথাটা মাকে বলতে হলো? এতটাই মায়ের বাধ্য ছেলে আপনি? আদিলও, তোমাকে না নিয়ে গেলে আম্মু আমাকে বকতো, তাই বলেছিলাম, কিন্তু কি হয়েছে সেটা বলবে তো? আপনার বদমাইশ আম্মু। আদিলও, আনিশা, চুপ, চিৎকার করবেন না একদম। আপনাকে ভালোবেসে ফেলেছি বলেই সব অত্যাচার সহ্য করেছি, কিন্তু আপনারা আমার আব্বুকেও ছাড় দিল না। শিহাব ভাইয়ার জন্য নয়, আপনার আম্মু আব্বুকে ফোন করে বলেছেন আমি ভালো নেই, আমার উপর অত্যাচার করা হয়, আর সেটা শুনেই আব্বুর এই অবস্থা হয়েছে। আদিলও, কি বলছো এসব? ছি, কেমন ছেলে আপনি? মা অন্যায় করে যাচ্ছে আর আপনি সেটাকে প্রশ্রয় দিচ্ছেন। আদিলও, কোনটা অন্যায় আম্মু? এখন তোমার সাথে যা করছে সেগুলো নাকি 6 মাস আগে তুমি যা করেছ সেটা? আসল অন্যায় তো তুমি করেছ আর আম্মু সেটার শাস্তি দিচ্ছেন তোমাকে, এর বেশি কিছুই না। আর কি যেন বললে, আমাকে ভালোবেসে ফেলেছ? তুমি আবার কি ভালোবাসবে আমাকে? তুমি তো ভালোবাসা কি সেটাই বুঝো না। ভালোবাসা খেলা মনে হয় তোমার কাছে। আর আমি চাইও না তোমার ভালোবাসা, শুধু আম্মুর অনুমতির অপেক্ষা করছি, তারপর তোমাকে ডিভোর্স দিয়ে মানহাকে বিয়ে করব আমি, কথাটা মনে রেখো। আদিলও চলে যাচ্ছে, আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি আর আমার চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরছে। ভালোবাসাকে সবসময় আলাদা একটা পেইন মনে হতো, তাই কখনো কাউকে ভালোবাসিনি, কিন্তু আদিলকে যে কিভাবে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। এখন মনে হচ্ছে ভালোবাসা সত্যিই অপরাধ, আর কাউকে মন থেকে ভালোবাসা আরও বড় অপরাধ। মধ্যে কেটে গেছে 2 দিন। আজ সকালেই আব্বুকে রিলিজ করে দিয়েছে। আব্বু এখন মোটামুটি সুস্থ আছেন। এবার আমাকে ফিরে যেতে হবে, আবারও অত্যাচার শুরু হবে। আব্বু তো কখনো কষ্ট কি বুঝতে দেননি, তাই ওদের অবহেলায় একটু বেশিই কষ্ট হয়।
বিশেষ করে আদিলর অবহেলায়। প্রিয় মানুষের অবহেলা সত্যি খুব যন্ত্রণাদায়ক। অবশ্য ওকে প্রিয় মানুষ বললে ভুল হবে, ও তো শুধু মানহার, আমার নয়। বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আনমনা হয়ে এসব ভাবছিলাম, হঠাৎ দরজা খোলার শব্দে বাস্তবে ফিরে আসলাম। আদিলর গোসল হয়তো শেষ, তাই রুমের দিকে পা বাড়ালাম। একটু আগেই হসপিটাল থেকে বাসায় ফিরেছি, ফ্রেশ হতে হবে। রুমে এসে দেখি আদিলও আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছছে। এই দুদিন আদিলর সাথে প্রয়োজন ছাড়া কথা বলিনি। এবারও চুপচাপ ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। আদিল, আনিশা। আমি, হাত ছাড়ুন। আদিল, আমাকে ইগনোর করছো কেন? আমাকে দেখেও না দেখার ভান করছো, কথা বলছো না, কেন এরকম করছো? আমি, গোসল করব, দেরি হয়ে যাচ্ছে, আমার হাত ছাড়ুন। অন্যদিকে তাকিয়েই আদিলর কথার জবাব দিচ্ছিলাম। আচমকা আদিল আমার হাত ধরে জুড়ে টান দিয়ে আমাকে ওর কাছে নিয়ে গেল। আদিল এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে রেখেছে, অন্য হাত আমার গালে রেখে আমার চোখের দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে। আদিল, সেদিন আমি এতটা রেগে গিয়ে কথাগুলো বলতে চাইনি, বিশ্বাস করো। আমি, রাগ করে হলেও তো সত্যিটাই বলেছেন। আমাকে মনে করিয়ে দিয়েছেন আমি আপনার ভালোবাসার মানুষ নই, আমি হলাম কাগজে কলমে সই করা আপনার স্ত্রী, যাকে আপনারা অত্যাচার করার জন্য। আদিল, আচ্ছা, আমি কি তোমার উপর অত্যাচার করেছি? যা করার আম্মু করছে তো। আমি, মা আমাকে যতটা কষ্ট দেন তার চেয়ে বেশি কষ্ট পাই আমি আপনার একটু অবহেলায়। আদিল কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমাকে ছেড়ে বিছানায় গিয়ে বসল। আমি, মা চাইছেন আমি ফিরে যাই, যেন উনি আমার উপর অত্যাচার করতে পারেন। আমি যাব, তবে আপনাকে আর কখনো ভালোবাসি বলবো না। আপনার আর মানহার মাঝে দেয়াল হয়ে আর দাঁড়াবো না, আপনার প্রতি মিছিমিছি মাও বাড়াবো না। আপনি যেদিন ডিভোর্স পেপার এনে সাইন করতে বলবেন, আমি কোনো প্রশ্ন ছাড়া সাইন করে দিয়ে ফিরে আসব আব্বুর কাছে। আর হ্যাঁ, প্লিজ, আমি আপনাকে ভালোবাসি বলে আপনার প্রতি আমার দুর্বলতাটাকে ব্যবহার করবেন না। একবার কাছে টেনে নেওয়া, আবার ইচ্ছে হলে ছুঁড়ে ফেলে দেওয়া, এসব কোনো সুপুরুষের কাজ নয়। আদিলও আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। পিছন ফিরে চোখের পানি মুছতে মুছতে ওয়াশরুমে চলে আসলাম। গোসল সেরে তোয়ালে দিয়ে চুল বাঁধতে বাঁধতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম, আর চোখে আদিলর দিকে তাকালাম, এখনো বিছানাতেই বসে আছে। আমি রুমে ঢুকেছি বুঝতে পেরে আমার দিকে তাকালো, এমনভাবে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মনে হচ্ছে ও আমাকে। আমি, আরে কি করছেন? আমি কিছু বুঝে ওঠার আগেই আদিল দ্রুত আমার কাছে এসে চুল থেকে তোয়ালেটা খুলে নিল। আমি, এইটা কি হলো? চুলগুলো ভেজাতো। আদিল, এভাবে থাকো, একদম চুলে তোয়ালে বাঁধবে না। আদিল তোয়ালেটা ছুঁড়ে সোফায় ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি হা হয়ে তাকিয়ে আছি ওর এমন অদ্ভুত আচরণে। কেন এমন করল ও? আদিল, আব্বু, আমাদের ফিরে যেতে হবে, আমার ছুটি শেষ, অফিসে জয়েন করতে হবে, তাছাড়া আম্মু আনিশাকে দেখার জন্য বারবার ফোন করে ফিরে যেতে বলছেন। আদিলর শেষ কথাটা শুনে ফিক করে হেসে দিল। আব্বুর পাশে বিছানায় বসে আদিল আব্বুকে এসব বলছে। মা নাকি আমাকে দেখার জন্য ফিরে যেতে বলছে? না হেসে পারলাম না। আব্বু, কিরে আনিশা, হাসছিস কেন? আমি, কই না তো। আদিল, আব্বু কি করব? ফুফু, আর দুটো দিন থেকে গেলে হয় না? ভাইয়ার এই অবস্থা। আমি, না ফুফু, আজকেই যেতে হবে। আমার মুখে চলে যাওয়ার কথা শুনে আব্বু আর ফুফু বেশ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। ওদের কি করে বুঝাই, মন না চাইলেও আমাকে যেতে হবে, না হলে মা আবার আব্বুকে ফোন করে এসব বলবে। ফুফু, কিরে আনিশা তুই? আব্বু, ঠিক আছে, চলে যা, তবে তোর শাশুড়িকে বলে আবার আসিস। আমি, আসব। আদিল,
তাহলে আমরা আজ বিকেলেই চলে যাই? আব্বু, সকালে যাও বাবা, বিকেলে গেলে রাত তো রাস্তায় কাটাতে হবে। আদিলও, সমস্যা নেই, রাতের মধ্যে যেতে পারলে সকালে অফিসে যেতে পারব। আব্বু, ঠিক আছে। জানালার কাছে দাঁড়িয়ে বাইরে আনমনা হয়ে তাকিয়ে আছি। আদিলও সব গুছাচ্ছে, একটু পর চলে যেতে হবে সেই অচেনা নীড়ে, যেখানে ভালোবাসার কোনো চিহ্ন নেই, আছে শুধু অবহেলা আর অত্যাচার। যেখানে অচেনা মানুষগুলোকে আরও বেশি অচেনা মনে হয়, যারা আমাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে শেষ করে দিচ্ছে। আদিলও, আনিশা রেডি হবে না? আমি নিশ্চুপ। আদিলও, আনিশা প্লিজ এমন করো না, এমনি অনেক দেরি হয়ে গেছে, রাতের বাসে যেতে হবে আর পৌঁছতে ভোর হয়ে যাবে। আমি যদি আপনার কাছে কিছু চাই তাহলে দিবেন? আদিলও, চেয়ে দেখো। আমি চাইব, কিন্তু আজ না, এমন কোনো একদিনে চাইব যে আপনি না দিয়ে পারবেন না। আদিলও ব্যাগে কাপড় রাখছিল, আমার কথা শুনে আমার দিকে বেশ অবাক হয়ে তাকালো। আমি ভয় নেই, ভালোবাসা চাইব না। আদিলও রদিকে তাকিয়ে মৃদু হেসে রেডি হতে চলে আসলাম। সন্ধ্যার আকাশে চারদিকে মেঘ জমেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। ইচ্ছে হচ্ছে আদিলকে বলি আজ যাব না, কিন্তু মায়ের ভয়ে যেতে হচ্ছে। আকাশের অবস্থা দেখে আব্বু আর ফুফুও মন খারাপ করে আছেন, কিন্তু আমার কিছু করার নেই, নিয়তি আমার হাত পা বেঁধে দিয়েছে। আব্বু, ফিরোজ ওদের বাসস্ট্যান্ড পর্যন্ত দিয়ে আয়। আদিলও, আব্বু আমরা যেতে পারব। ফুফু, বৃষ্টি হবে আর এই সময় তোমরা যাবে? আজ না গেলে হয় না বাবা। আমি ফুফু ছাড়ো না, আমরা ঠিক চলে যেতে পারব। ফুফু, সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। খুব রাগ হচ্ছে আদিলরও উপর, আজ না গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? নাকি আমাকে শাস্তি দেওয়ার জন্য আমার দজ্জাল শাশুড়ি পাগল প্রায় হয়ে আছে যত সব। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সাথে বইছে ঠান্ডাক্তার বাতাস। বাসে জানালার পাশে বসে আনমনা হয়ে বাইরে তাকিয়ে আছি, নিস্তব্ধ রাত আর ঝিরিঝিরি বৃষ্টি দেখছি, সাথে উপভোগ করছি ঠান্ডাক্তার বাতাস। মাঝে মাঝে ধমকা বাতাস এসে আমার অবাধ্য চুলগুলোকে উড়িয়ে নিয়ে আদিলরও চোখে মুখে ফেলছে। ও বিরক্ত হলেও আমি সরানোর চেষ্টা করছি না। কেন করব দোষ কি আমার চুলের? দোষ তো বাতাসের, ওর ইচ্ছে হলে বাতাসকে বকা দিতে পারে, হিহিহি। আদিলও, মহারানীর মন তাহলে ভালো হয়েছে। আমি নিশ্চুপ। আদিলও, এই তো এক্ষুনি হাসছিলে, এখনই আবার মুখটা প্যাচির মতো করে নিলে। আমি প্যাচি? আদিলও, যখন মুখ গোমরা করে রাখো তখন প্যাচি মনে হয়, আর যখন যখন আদিলও, যখন হাসো তখন যেন পূর্ণিমার চাঁদের আলো সব তোমার মুখে উপচে পড়ে আর তোমার হাসির সৌন্দর্য বাড়িয়ে দেয় হাজার গুণ। আমি নিস্তব্ধ রাতে এত লম্বা জার্নি, তার উপর আবার ঝিরিঝিরি বৃষ্টি, একটু তো কবি হতে ইচ্ছে হবেই, তাই না? আদিলও, পাশের সিটে এত সুন্দরী রমণী থাকলে কবি কবি ভাব ভিতরে এমনি চলে আসে। আমি তাই? আদিলও, জি। আমি কচু সুন্দরী, সুন্দরী হলে মানহার দিকে নজর দিতেন না। আদিলও, বিড়বিড় করে কি বলছো? আমি কিছু না। আবারও দুজনের মধ্যে নীরবতা নেমে আসল। আমি বাইরে তাকিয়ে আছি আর আদিলও হেডফোন কানে দিয়ে গান শুনছে। আচ্ছা, আদিলরও জীবনে যদি মানহা নামের কোনো অস্তিত্ব না থাকত, ওর পুরোটা জুড়ে যদি শুধু আমার বসবাস হতো, তাহলে আজকের এই জার্নিটা কেমন হতো? নিজের অজান্তেই ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসল। আমি ভাবছি আগামীকাল মানহার সাথে দেখা করব। হুট করে আদিলর দিকে তাকিয়ে কথাটা বলে ফেললাম। আদিলও পানি খাচ্ছিল, আমার কথা শুনে বর্ষর একটা বিষম খেল। আমি কি যে করেন না, পানিও ভালোভাবে খেতে পারেন না, একদম বাচ্চা মানুষ।
পানি পড়ে ওর শার্ট ভিজে গেছে, তাড়াতাড়ি শাড়ির আঁচল দিয়ে মুছে দিল আমি, এই শার্টটা চেঞ্জ করে নিন, না হলে ঠান্ডাটা লেগে যাবে। আদিল নিশ্চুপ। আমি, কি হলো, আমার দিকে হা হয়ে তাকিয়ে আছেন কেন? চেঞ্জ করুন। আদিল, বাসের মধ্যে? আমি তো। আদিল, এতগুলো মানুষ। আমি, আপনার লোমশ বুকটা দেখার জন্য কেউ হা হয়ে তাকিয়ে থাকেনি। আদিল, কেউ একজন তো আমার লোমশ বুক দেখলেই দুষ্টুমি শুরু করে দেয়। আদিল ফিসফিস করে কথাটা বলেই মিটিমিটি হাসতে শুরু করল, আমাকে খোঁচা দেওয়া হচ্ছে তাই না? আমি চোখ বন্ধ করলাম, চেঞ্জ করে নিন। আদিল, একদম চোখ খুলবে না। আমি, ওকে। আদিল, দেখো একটা মেয়ে আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। আদিল আমার কানের কাছে ফিসফিস করে বলতেই আমি চোখ খুলে চারপাশে তাকালাম, কোথায় আশেপাশের সিটে কোনো মেয়ে নেই তো। আদিল আমাকে আচমকা টেনে নিয়ে ওর বুকের সাথে জড়িয়ে ধরল, শার্ট পরেছে কিন্তু বোতামগুলো লাগায়নি। ওর লোমশ বুকে আমার গাল একদম লেপ্টে আছে। আদিল, ধরো। আদিলর জীবনে মানহা নামের কেউ নেই, আদিলর সবকিছু জুড়ে শুধু আনিশা। আজকের জার্নিটা তাহলে কেমন হতো? আদিল আমাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, আমি এক হাত ওর বুকে রেখে চোখ বন্ধ করে ওর বুকের সাথে লেপ্টে আছি। আদিল, বলো না আনিশা প্লিজ। আমি, জার্নিটা কেমন হতো আমি জানি না, তবে যদি সত্যিই মানহা নামের কেউ না থাকতো তাহলে আমি মায়ের সব অত্যাচার সহ্য করে, আপনার সব অবহেলা সহ্য করে আপনাকে ঠিক আমার করে নিতাম। আদিল, কিভাবে? আমি, ভালোবাসা দিয়ে। আদিল, পারতে? আমি, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। আদিল, তাহলে ভালোবাসা দিয়ে আম্মুর মন জয় করে নিচ্ছ না কেন? আমার মন থেকে মানহা নামটা মুছিয়ে দিচ্ছ না কেন? আমি, একদিন মায়ের মন আমি অবশ্যই জয় করব। আদিল, আর আমার ভালোবাসা? আমি, ভালোবাসা জোর করে হয় না, আপনি তো অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমি আপনার ভালোবাসা জয় করব কিভাবে? কথা বলতে পারছি না, কান্না যেন গলায় দলা পেকে আসছে। আদিল আমার এতটা কাছে, তারপরও ওকে আমার বড্ড বেশি পর মনে হয়। আদিল, আনিশা আমি কি বলুন? আদিল, কিছু না। আদিল আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, ও কাঁদছে বুঝতে পারছি, কিন্তু কেন কাঁদছে সেটা বুঝতে পারছি না। আমি না হয় ওকে ভালোবাসি বলে কাঁদছি, কিন্তু ও কাঁদবে কেন? ও যা চেয়েছিল তাই তো হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, এতে তো ওর খুশি হওয়ার কথা। মাথায় চুমুর স্পর্শে ঘুম ভাঙল, চোখ খুলে তাকালাম। এখনো আদিলর বুকেই আছি, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। আদিল এক হাতে আমাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে, অন্য হাতে আমার চুলে বিলি কেটে দিচ্ছে। আমি ওকে বুঝার চেষ্টা করি, কিন্তু একদম বুঝতে পারি না। কখনো মনে হয় ওর জীবনে মানহা নামের কেউ নেই, ও শুধু আমাকেই ভালোবাসে, কিন্তু পরক্ষণেই আবার মনে হয় আমি ওর কেউ না, ও মানবিকতার জন্য আমার সাথে ভালো ব্যবহার করে। আদিল, ওহ ঘুম ভেঙেছে, তোমার কিছু খাবে না? আমার কিন্তু বড্ড খিদে পেয়েছে। মাথা তুলে আদিলর দিকে তাকালাম, ও আনমনা হয়ে প্যাকেট থেকে খাবার বের করছে। মাথাটা বড্ড যন্ত্রণা করছে, ইচ্ছে হচ্ছে ওর কাঁধে মাথা রেখে বসে থাকি। আদিল, আচ্ছা, গাড়িতে ঘুমিয়ে পড়া কি তোমার অভ্যাস? আমি, প্রিয়জনের বুকে কে না ঘুমাতে চায়? আদিল, কি বিড়বিড় করছো? আমি, কিছু না তো। আদিল, খেয়ে নাও। আমি, ভালো লাগছে না, খাবো না। জানালা লাগানো দেখে খুলতে চাইলাম, আদিল আমার হাত ধরে ফেলল। আদিল, তোমার শরীরে জ্বর এসেছে, জানালা খুলো না, বাইরের ঠান্ডাক্তার বাতাসে তোমার ক্ষতি হবে। মৃদু হাসলাম। আমি,
এজন্যই বুঝি এত ভালোবাসা দেখাচ্ছেন? আমার কথা শুনে আদিলও মৃদু হাসল। আদিলও, খেয়ে নাও। আমার মুখের সামনে খাবার ধরল, চুপচাপ খেয়ে নিলাম। আদিলও, বাসায় তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আমি, কেন? আদিলও, একজন এসেছে বাসায় আর আমাকে দেখতে না পেয়ে বড্ড রেগে গেছে, ফোন করে অনেক রাগ দেখিয়েছে। আমি, কে সে? আদিলও, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যাকে না দেখে আমি থাকতে পারি না, যে আমার পুরোটা জুড়ে আছে, যে। আদিলও মুচকি হাসছে আর কথাগুলো বলেই যাচ্ছে, ওর কোনো কথা আর আমি শুনতে পাচ্ছি না। আদিলর পুরোটা জুড়ে অন্য কেউ আছে, ওর জীবনে তো আমার কোনো অস্তিত্বই নেই। আমার ভালোবাসার কোনো মূল্য নেই আদিলর কাছে। চারদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে, আদিলও পাগলের মতো কলিং বেল চেপে যাচ্ছে আর আমি পাশে দাঁড়িয়ে ওর পাগলামি দেখছি। ভোরবেলা সবাই গভীর ঘুমে মগ্ন, দরজা খুলবে কে? কিন্তু আদিলও সেটা বুঝতে চাইছে না, ও রেগে আছে, মনে হচ্ছে যে এসেছে তাকে দেখার জন্য ও পাগল হয়ে উঠেছে। আদিলও কলিং বেল চাপছে আর আমি দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি, ভাবছি রাতের কথা। আদিলও আমার জীবনে থাকুক বা না থাকুক, আজকের এই রাত, এই জার্নি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আজকের রাতটা কতই না সুন্দর ছিল। আদিলর বুকে মাথা রেখে পুরোটা জার্নি, আদিলর হাতে খাবার খাওয়া, আদিলও, উফফ, মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে। আদিলর চিৎকার শুনে ওর দিকে তাকালাম, রাগে ওর চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। আচ্ছা, কে এসেছে যাকে দেখার জন্য আদিলও এতটা উতলা হয়ে উঠেছে? কে এমন যে কিনা আদিলর পুরোটা জুড়ে আছে? মানহা নয়তো? নামটা মনে হতেই বুকের বা পাশে কেমন যেন চিনচিনে ব্যথা অনুভব হল। সত্যি যদি মানহা হয়, আমি নিজেকে সামলে রাখতে পারবো তো? পারবো তো আদিলও আর মানহাকে একসাথে দেখে সহ্য করতে? হঠাৎ করে এমন জ্বর আসলো কেন বুঝতে পারছি না। দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আদিলরও সেদিকে কোনো খেয়াল নেই, ও তো রাগে লুচির মতো ফুলতেছে শুধু। কোনোভাবে দেয়ালে ধরে দাঁড়ালাম, তখনই কে যেন এসে দরজা খুলল। আদিলও ভিতরে যাবে, তখনই ওর হাত ধরলাম। আদিলও পিছন ফিরে তাকালো, চারপাশ অন্ধকার লাগছে। আদিলরও হাতটা আস্তে আস্তে ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। মা, এসেই মেয়ে ঢং শুরু করেছে, যেন কোনো কাজ করতে না হয়। চোখ খুলে মায়ের দিকে প্রথমে নজর পড়ল। আমি সোফায় শুয়ে আছি, পাশে আদিলও বসে আমার হাত ধরে রেখেছে আর বাকি সবাই দাঁড়িয়ে আছে। অসুস্থতার সময় এমন কথা শুনতে যে কারো খারাপ লাগবে। মায়ের কথা শুনে দুচোখ বেয়ে পানি পড়তে শুরু করল। আম্মু ও অসুস্থ, আর কারো অসুস্থতা নিয়ে এসব বলা ঠিক না। কথাটা শুনে পাশ ফিরে তাকালাম, একটি ছেলে মাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ছেলেটি কে? দাদু, বৌমা অসুস্থতার সময় অন্তত মেয়েটাকে বকো না। মা, বাবার বাসায় গিয়ে জ্বর বাঁধিয়ে এসেছে, বকব না কেন? আদিলও, আম্মু, ওর কি দোষ? হসপিটালে থেকেছে, ঠিকমতো ঘুম হয়নি, তাছাড়া আজ ঠান্ডাক্তার বাতাস ছিল, বাসের মধ্যে বাতাস। মা, হয়েছে, আমাকে আর বুঝাতে হবে না। নীরব, তুই চল আমার সাথে, আর আদিলও ওকে নিয়ে রুমে যা। সবাই একে একে চলে গেল। আদিলও আমার গালে হাত রেখে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আদিলও, অস্বস্তি লাগছিল, আমাকে বলবে না? আজ যদি কিছু হয়ে যেত? আমি কি করে বলবো? আপনি তো রাগে ফুলছিলেন। তা আপনার মানহা কোথায়? আদিলও, মানহা? আমি, হ্যাঁ, আপনি তো ওকে দেখার জন্যই এত উতলা হয়েছিলেন, কেন মানহা আসেনি? আদিলও মুচকি হেসে আমাকে কোলে তুলে নিল, তারপর রুমের দিকে পা বাড়াল। আমি, বলুন না, মানহা আসেনি? আদিলও, মানহা আমার বাসায় আসবে কিভাবে? এসেছে তো নীরব,
ও আমার বন্ধু আর ওকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। উফ যাক বাবা বাঁচলাম, আমি তো ভেবেছিলাম আদিলর সাথে মানহাকে দেখতে হবে বুঝি। আদিলর দিকে তাকালাম, চুপচাপ আমাকে কোলে করে নিয়ে রুমের দিকে যাচ্ছে, দুহাতে ওর গলা জড়িয়ে ধরে ওর গালে চুমু দিয়ে দিল। আদিলও থেমে গিয়ে আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে, লজ্জা পেয়ে ওর বুকে মুখ গুজে দিল। আদিলও, এইটা কিসের জন্য? আমি আপনার সাথে মানহাকে দেখতে হয়নি তাই। আদিলও, পাগলি। আদিলও আমাকে বিছানায় শুয়ে দিয়ে আমার পাশে বসল, আমার কপালে হাত দিয়ে জ্বর কতটুকু দেখছে। আদিলও, এখনো অনেক জ্বর, ডক্টর আনতে হবে। আমি লাগবে না, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। আদিলও, ওষুধ না খেলে কেউ সুস্থ হয় নাকি? আমি মা যে বললেন আমি ঢং করছি, ডক্টর আসলে যদি আবার কিছু বলেন। লাগবে না, ওষুধ এমনিতেই সেরে যাবে। আদিলও, নিশ্চুপ। আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আদিলও, কিসের জন্য? এই বলছিলেন যে এসেছে তাকে আপনি খুব ভালোবাসেন, সে আপনার পুরোটা জুড়ে আছে সে। আদিলও, হ্যাঁ, নীরবকে আমি খুব ভালোবাসি, ও শুধু আমার বন্ধু নয়, ভাইয়ের মতো। নীরবের তো কেউ নেই, ছোটবেলায় এতিমখানায় থাকত, একদিন রাস্তায় পরিচয়, তারপর ওকে বাসায় নিয়ে আসি। সেই ছোটবেলা থেকে নীরব আমাদের সাথে আছে, আম্মুকে ও আম্মু বলেই ডাক্তার, আর আম্মুও নীরবকে ততটাই ভালোবাসেন যতটা আমাকে বাসেন। এখন নীরব বাহিরে পড়াশোনা করছে, গতকাল সকালের ফ্লাইটেই দেশে এসেছে। মা সবাইকে ভালোবাসেন, শুধু আমাকেই আপন করে নিতে পারছেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে শুয়ে রইলাম, ভেবেছিলাম শাশুড়ির থেকে মায়ের ভালোবাসা পাব, কিন্তু তা আর ভাগ্যে জুটল না। আদিলও, একদিন সব ঠিক হয়ে যাবে দেখো। ততদিনে আপনি আমাকে ডিভোর্স দিয়ে মানহাকে বিয়ে করে ফেলবেন। আদিলও, নিশ্চুপ। আদিলও, তুই আমাকে কেন বকছিস, এতে আমার কি করার আছে? নীরব, তুই তো আম্মুকে বুঝাতে পারিস। আদিলও, তুই ভালো করে জানিস আম্মু কারো কথা শুনে না, তাছাড়া আমি আম্মুর সিদ্ধান্তের উপর কথা বলতে পারব না। নীরব, হ্যাঁ, আপনি তো মায়ের বাধ্য ছেলে, এতটাই বাধ্য যে একটা মেয়ের উপর অত্যাচার করতেও আপনার বিবেকে বাধছে না। আদিলও, আমি কখন অত্যাচার করলাম? আমি কোনো অত্যাচার করিনি, বরং ও যেন কষ্ট ভুলে থাকতে পারে সেজন্য ওর সাথে ভালো ব্যবহার করি। নীরব, আমি তো বলবো আনিশার সাথে সবচেয়ে বড় অন্যায়টা তুই করেছিস। আদিলও, মানে? নীরব, ভালোবাসিস একজনকে আর বিয়ে করেছিস অন্য একটা মেয়েকে, তাও আবার প্রতিশোধ নেওয়ার জন্য। ভাই, বিয়েটা কি পুতুল খেলা? আদিলও, নিশ্চুপ। দুজনেই নিশ্চুপ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে, ওদের তর্কাতর্কিতে আমার ঘুম ভেঙে গিয়েছে। এতক্ষণ চুপচাপ শুয়ে ওদের দুজনের কথা শুনছিলাম। নীরব তো বলল আদিলও একজনকে ভালোবাসে আর বিয়ে করেছে অন্য একজনকে, তার মানে আদিলও সত্যিই মানহাকে ভালোবাসে। চোখ দুটো বন্ধ করে নিশ্চুপ হয়ে শুয়ে আছি, আদিলও আর নীরব এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। নীরব, আদিলও বুঝার চেষ্টা কর, এভাবে জীবন চলে না। একটা মানুষ অন্যায় করতেই পারে, তাই বলে কি এভাবে প্রতিশোধ নিতে হবে? অন্যভাবেও তো শাস্তি দেওয়া যায়। তুই তো বললি আনিশার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, দেখ বাবার আদরের একমাত্র মেয়ে আনিশা, ওর উপর এভাবে অত্যাচার করা হচ্ছে, শুনলে তো ওনার অবস্থা এমন হবেই। তাছাড়া আনিশাও তো কষ্ট পাচ্ছে, বাবার আদরের মেয়ে কষ্ট কি কখনো বুঝেনি? আদিলও, নিজে কষ্ট কি বুঝেনি বলেই তো অন্যকে কষ্ট দিতে দ্বিধা করে না। আদিলও রুমে চলে আসলো, আমি ওর দিকে তাকাতেই চোখ ফিরিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নীরব, আচ্ছা আদিলও, তুই কি ওই মেয়েটাকে দেখেছিস কখনো?
দেখিসনি তো তাহলে বুঝলি কিভাবে যে এই আনিশাই সেই মেয়ে? আদিলও শুধুমাত্র সন্দেহের বশে একটা মানুষকে তুই এভাবে কষ্ট দিতে পারিস না। আরে নীরব তো একাই বকবক করে যাচ্ছে, ও হয়তো দেখতে পায়নি আদিলও যে চলে গেছে। বিছানা থেকে উঠে আস্তে আস্তে বারান্দায় আসলাম, নীরবের পাশে এসে দাঁড়াতেই ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। নীরব, এখন কেমন আছেন? আমি, এই তো একটু ভালো লাগছে। আদিলও তো সেই কখন চলে গেছে, আপনি একা একা বকবক করে যাচ্ছেন। নীরব, এই আদিলটা এমনই, যখন আমার সাথে যুক্তিতে পেরে উঠে না তখন এভাবেই চলে যায়। আমি, আচ্ছা তখন আপনি কি যেন বলছিলেন শুধুমাত্র সন্দেহের বশে ওরা আমাকে? নীরব, আপনি দেখতে খুব সুন্দর। হুট করে উনার মুখে এমন কথা শুনে আমি থ হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম কি, আর উনি বলছেন কি? নীরব, বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? সিরিয়াসলি বলছি, আপনি দেখতে খুব সুন্দর, একদম সেই মায়াবতীর জন্য যে মায়াবতীর ছবি হাজার হাজার পুরুষ তাদের মনে এঁকে রাখে। প্রথম দেখায় যে আপনার প্রেমে পড়বে না সে শালা পুরুষই না। এই বেডাক্তার পাগলটাগল হয়ে গেল নাকি? নীরব, আমাকে পাগল মনে হচ্ছে তো? বলতে পারেন এইটা এক ধরনের পাগলামি। পাগলামি না হলে কি আর বন্ধুর বউয়ের দিকে নজর দেই? আমি, মানে? নীরব, আপনি যখন সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন তখন আদিলও আপনাকে কোলে করে বাসার ভিতর নিয়ে এসেছিল, তখন আমি দেখেছি আপনার লম্বা সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে নিচের দিকে ঝুলেছিল। জাস্ট প্রেমে পড়ে গেছি এই চুলের। আমি, কি সব আবোলতাবোল বকছেন আপনি? যান তো এখান থেকে। নীরব, তারপর আমি আপনাকে সেন্সলেস অবস্থায় শুয়ে থাকতে দেখেছি, চোখ দুটো বন্ধ করা অবস্থায়। আপনার মুখটা কতটা মায়াবী লাগছিল আমি ভাষায় প্রকাশ করতে পারব না। দুধেয়ালতা গায়ের রং, তার উপর ঠোঁটের নিচে কালো তিলটায় জাস্ট পাগল করা সুন্দর লাগছিল আপনাকে। তারপর চোখে মুখে পানির ছিটা দিতেই যখন আপনি চোখ খুলে তাকালেন তখন তো আমি রীতিমতো আপনার ওই গভীর দুটো চোখের প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। আমি, আপনি পাগল হয়ে গেছেন, বের হন এখান থেকে। নীরব, কেমন দিল ভাবি? আদিল, সুযোগ পেয়েছিস আর এমনি শুরু করে দিয়েছিস তো? এই মহারানী, ওর এসব রসালো কথায় ফেসে যেও না। এই শালা সুযোগ পেলে সব মেয়েকেই এমন রসালো কথা বলে। আমি, আনিশা তো একজনের প্রেমে অনেক আগেই ফেসে গেছে, নতুন করে কেউ ফাঁসাতে পারবে না। আদিলও কানে ফিসফিস করে কথাটা বলেই রুমের দিকে পা বাড়ালাম, আবারও পিছন ফিরে তাকালাম। আদিলও রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আর নীরব আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আচ্ছা, নীরবের এতসব কথা কি জাস্ট মজা করার জন্য ছিল? তানিয়া, আমাদের সাথে দেখা না করে চলে গেলি কেন? আমি, আব্বুকে নিয়ে হসপিটালে ছিলাম তাই আর তোদের আসতে বলার সুযোগ পাইনি। তানিয়া, বাসায় পৌঁছে তো বলতে পারতি। তাছাড়া হসপিটালে থাকতে আমাদের বলিসনি কেন, আমরা যেতাম আঙ্কেলকে দেখার জন্য। আমি, আব্বুর এমন অবস্থা দেখে এসব কিছু মাথাতেই আসেনি, আর আব্বুকে যেদিন রিলিজ করে দিয়েছে সেদিন বিকেলেই আমি কক্সবাজার ফিরে এসেছি। তানিয়া, দেখাই হলো না, আর সেই বিয়ের দিন দেখা হয়েছিল। আমি, মন খারাপ করিস না, আমি খুব শীঘ্রই আবার ঢাকা যাব। তানিয়া, তা তোর হিরো কই, আমাদের সাথে কি কথা বলাবি না? জানালার কাছে দাঁড়িয়ে তানিয়ার সাথে ফোনে কথা বলছিলাম, ওর কথায় পিছন ফিরে আদিলর দিকে তাকালাম। আদিলও তাড়াহুড়ো করে রেডি হচ্ছে, অফিসে যাবে তাই। তানিয়া, এই আনিশা? আমি, আদিলও তো এখন অফিসে যাবে, রাতে কথা বলিস। তানিয়া, ঠিক আছে। ফোন রেখে আদিলর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। আদিলকে কি বলবো আগামীকাল আমার বার্থডে? না থাকুক, যে আমাকে ভালোবাসে না তাকে বলার কি প্রয়োজন? ওকে বরং তাড়াতাড়ি বাসায় আসতে বলি,
ওর কাছে আজ মুক্তি চাইব আমি। এসব যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, তার চেয়ে ডিভোর্স হয়ে যাওয়া অনেক ভালো। আদিলও কিছু বলবে? আদিলর কথায় ভাবনায় ছাদ পড়ল। ও টাই বাঁধতে বাঁধতে আমার দিকে এগিয়ে আসছে। আদিলও টাই বেঁধে দাও। অসহায়ের মতো তাকালাম ওর দিকে, কেন এভাবে মায়া বাড়াচ্ছে। আদিলও মুখ গোমরা করে আছো কেন? আদিলও আমার কোমর জড়িয়ে ধরে আমাকে ওর কাছে টেনে নিল। আমি চুপচাপ ওর টাই বেঁধে দিচ্ছি। আমি বাসায় ফিরবেন কখন? আদিলও প্রায় 11টা হবে। আমি একটু তাড়াতাড়ি ফিরতে পারবেন না? আদিলও কেন, আমার জন্য কি নিজের হাতে রান্না করে খাবার নিয়ে বসে বসে অপেক্ষা করবে? আমি নিশ্চুপ। আদিলও ঠিক আছে, আসি এখন। আমি আদিলও আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বেরিয়ে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আজ ওর কাছে আমি ডিভোর্স চাইব, কখনো কাছে টেনে নেওয়া আবার কখনো ছুঁড়ে ফেলে দেওয়া, এসব সত্যি আর নিতে পারছি না আমি। দাদু বাব্বা একজন অফিসে যাচ্ছে আর অন্যজন মুখ গোমরা করে তার চলে যাওয়া দেখছে। আচ্ছা, ও কি তোর কপালে চুমু টুমু দিয়ে গেছে? দাদু রুমে এসেই বিছানায় বসতে বসতে কথাগুলো বললেন। আমি দাদু আপনি না। দাদু লজ্জা পাচ্ছিস কেন? আমি অফিসে যাওয়ার সময় তোর দাদির কপালে চুমু দিয়ে যেতাম। আমার কপালে এসব যে জুটবে না দাদু। আদিলও যে অন্য কারো। দাদু কিরে, কি ভাবছিস? আমি ভাবছি আজ আদিলর কাছে মুক্তি চাইব। দাদু মানে? আমি হ্যাঁ দাদু, আজ আমি ডিভোর্স চাইব। আগামীকাল আমার বার্থডে, আর গিফট হিসেবে আদিলর কাছে এটাই চাইব। আদিলও তো মায়ের আদেশ ছাড়া ডিভোর্স দিবে না, তাই গিফট হিসেবে চাইব। দাদু পাগল হয়ে গেছিস নাকি? কি সব আবোলতাবোল বকছিস? আমি দাদু আমি আর পারছি না এসব সহ্য করতে। দাদুর পায়ের কাছে বসে কেঁদে দিল। সত্যি আমি আর পারছি না। দাদু আমি তো তোর উপর ভরসা করেছিলাম, আর তুই কিনা এভাবে ভেঙে পড়লি। ওদের প্রেমের কাছে স্ত্রীর সত্যিকারের ভালোবাসাকে হারিয়ে দিল। আমি দাদু সত্যি বলছি, আমার পক্ষে আর এসব সহ্য করা সম্ভব না। দাদু আচ্ছা, তোর জন্মদিনে ডিভোর্স না চেয়ে আদিলর কাছে ভালোবাসাও তো চাইতে পারিস, হয়তো আদিলও দিয়ে দিবে। আমি দিবে না, কারণ ও অন্য কাউকে ভালোবাসে। দাদু তুই একবার চেয়ে দেখবি তো, হতে পারে তোর ভালোবাসার কাছে ওই মেয়ের ভালোবাসা হেরে যাবে। তাছাড়া তুই আদিলর ভালোবাসা পাওয়ার জন্য কি করেছিস বলতো? কিছুই তো করিসনি, তাহলে আদিলও ওই মেয়েকে ভুলে তোকে ভালোবাসতে যাবে কেন? সত্যিই তো আমি ওর ভালোবাসা পাওয়ার জন্য কিছুই করিনি। দাদু এত কিছু না ভেবে আজ একবার ভালোবাসা চেয়েই দেখ, আমার দাদু ভাই এতটাও খারাপ না। আমি ঘড়ির কাঁটায় 11টা বাজতে চলেছে, কিন্তু আদিলও আসার নাম নেই। নীরবের থেকে আদিলর সব পছন্দের খাবারের নাম জেনে সবকিছু নিজের হাতে রান্না করেছি, কিন্তু আদিলও তো আসছেই না। নীরব আচ্ছা দাদু তুমিই বলো, সামনে এত ভালো ভালো খাবার রেখে কতক্ষণ বসে থাকা যায়? তুমি আদিলর জন্য অপেক্ষা করো, আমি খেয়ে নিচ্ছি। দাদু দাঁড়া না, আদিলও আসুক। মেয়েটা অসুস্থ শরীর নিয়ে এত কষ্ট করে সবকিছু আদিলর জন্য রান্না করেছে। আমি দাদু আপনারা খেয়ে নিন, অনেক তো রাত হলো। আদিলও আসলে আমি খাবো। নীরব পারমিশন পেয়ে গেছো, এবার খাওয়া শুরু করো। দাদু কি আর করার, খেয়েই নেই। নীরব রমণী যেমন সুন্দর, রমণীর হাতের রান্নাও তেমন ফাটাফাটি। দরজার দিকে তাকিয়ে আছি আর অপেক্ষা করছি কখন বেল বেজে উঠবে। আজ আমি আদিলকে আমার মনের কথা বলবো ওকে আমি ভালোবাসি। ঘড়ির কাঁটা 12টা ছুঁতে চলল, আদিলরও এখনো আসার নাম নেই।
বাসার সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি ড্রয়িং রুমে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছি আদিলও কখন আসবে। হঠাৎ কলিং বেল বেজে উঠল, দৌড়ে এসে দরজা খুললাম। আদিলও, কি ব্যাপার, এখনো ঘুমাওনি? জ্বর বেড়েছে নাকি? আমি, এমনি ঘুমাইনি। আদিলও দরজা লাগিয়ে রুমের দিকে চলল, আমিও ওর পিছু পিছু রুমে আসলাম। আদিলও জুতা খুলে শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আদিলও, কিছু বলবে? আমি আস্তে আস্তে ওর দিকে এগিয়ে গেলাম। আদিলও বোতাম খোলা রেখে হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আদিলর দুপায়ের উপর আমার দুপা রেখে ওর গলা জড়িয়ে ধরলাম। ওর ঠোঁটের কাছে আমার ঠোঁট এগিয়ে নিতেই ও মাথা পিছিয়ে নিল। আদিলও, তাড়াতাড়ি আসেনি বলে শাস্তি দিচ্ছ নাকি? আসলে অফিসের ঝামেলার পর মানহার রাগ ভাঙাতে হলো। ওকে না বলে ঢাকা চলে গিয়েছিলাম তো তাই মনটাই খারাপ করে দিল। আদিলর গলা থেকে দুহাত ছাড়িয়ে আনতে যাব তখনই ওর শার্টে নজর পড়ল। সাদা শার্টে গোলাপি লিপস্টিকের দাগ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। শার্টের দিকে আমার তাকিয়ে থাকা দেখে আদিলও ও তাকালো, লিপস্টিকের দাগ দেখে মুছতে চাইল। আদিলও, এই মানহাটা যে কি করে! আস্তে আস্তে আদিলর থেকে দূরে সরে আসলাম। বার্থডেতে এত বড় গিফট আমার জন্য অপেক্ষা করছিল। দৌড়ে এসে ওয়াশরুমে ঢুকলাম। শাওয়ার ছেড়ে দিয়ে ভিজছি যেন আমার কান্না কেউ না শুনতে পায়, আমার কান্না যেন কেউ না দেখতে পায়। ডিভোর্স চাওয়াটাই ঠিক হতো, কেন যে দাদুর কথা শুনে নতুন করে স্বপ্ন দেখতে গেলাম। আদিলও, আনিশা কি করছো, দরজা খুলো বলছি। আমি নিশ্চুপ। আদিলও, আনিশা এই মাঝরাতে ভিজো না প্লিজ, আবার জ্বর বেড়ে যাবে। আমি নিশ্চুপ। আদিলও, বিশ্বাস করো আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি, কিন্তু কিভাবে যে এই দাগ। আনিশা দরজা খুলো প্লিজ। খুলব না দরজা, আমি নিজেকে শাস্তি দিচ্ছি। এত কষ্ট পেয়েও কেন, এই মন তোমাকে ভালোবাসে সেই শাস্তি। তুমি মানহাকে ভালোবাসো জেনেও কেন তোমাকে নিয়ে স্বপ্ন দেখি সেই শাস্তি। এত অত্যাচার সহ্য করে তবুও কেন তোমাকেই শুধু ভালোবাসি সেই শাস্তি। চলবে।